হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো প্রত্যেককে জানাই শুভ বিজয়া। আশা করি প্রত্যেকেই পুজো ভালোভাবে কাটিয়েছো। পুজোতে কম বেশি পড়াশোনা এদিক ওদিক হয়, তো পুজো এখন শেষ, এখন ফুল ফোকাস আবার পড়াশোনায় কিন্তু দিতে হবে, আবার কিন্তু পড়াশোনায় ফিরে আসতে হবে। তো যারা যারা WBCS এর প্রিপারেশন করছো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ অপশনাল নিয়ে তোমাদের অনেকের কনফিউশন থাকে। কোন দুটো অপশনাল? অ্যানথ্রোপোলজি আর হলো ফিজিওলজি। তো অ্যানথ্রোপোলজি আর ফিজিওলজির মধ্যে যারা চুজ করবে ভাবছো, আজকের ভিডিওটা তাদের জন্য। যে দেখো, কোনটা নেবে সেটা আমি বলবো না, সেটা তোমাদের সম্পূর্ণ পার্সোনাল চয়েস, কিন্তু কোন কোন জিনিসের বেসিসের ওপর আমরা দুটোকে ডিফারেন্স করতে পারি সমস্ত কিছু কিন্তু আজকে আলোচনা করে দেব। তো শুরু করার আগে বলে রাখি যে WBCS অপশনাল ফিজিওলজি নিয়ে কিন্তু অলরেডি আমাদের A to Z পরীক্ষা থেকে ক্র্যাক করেছে, ঠিক আছে? তাদের ইন্টারভিউ আছে। যারা যারা যে দুজন পাস করেছে, ঠিক আছে, বিশাল, বিভা, ওদের ইন্টারভিউ রয়েছে। বিশাল স্যার, বিভা স্যার, তোমরা ওদের ইন্টারভিউ গিয়ে কিন্তু দেখতে পারো। কোথায় পাবে? প্লেলিস্ট। কোন প্লেলিস্ট? অপশনাল ফিজিওলজি। অপশনাল ফিজিওলজি বলে একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে গেলে যারা WBCS অপশনাল ফিজিওলজি নিয়ে A to Z পরীক্ষা থেকে ক্র্যাক করেছে তাদের ইন্টারভিউ আছে, সমস্ত মানে অ্যানালিসিস অনেক কিছু রয়েছে, তোমরা ডিটেলস সেখানে গিয়ে দেখতে পারো। এই ফিজিওলজি রিলেটেড যা কিছু জানার এই প্লেলিস্টে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। তো আজকে আমরা আলোচনা করব যে অ্যানথ্রোপোলজি আর ফিজিওলজির মধ্যে ডিফারেন্সটা কি কি রয়েছে। তো কোন কোন বিষয়গুলো আলোচনা করব দেখো। প্রথম কথা আলোচনা করব হলো দুটোর সিলেবাস নিয়ে। অ্যানথ্রোপোলজি আর ফিজিওলজির সিলেবাসটা দেখব, দেন দেখব PYQ কোশ্চেন প্যাটার্ন কিরকম হয়, কোশ্চেন টাইপ কিরকম কিরকম ধরনের প্রশ্ন আসে, ঠিক আছে? PYQটা দেখবো, তার মধ্যে কিরকম ধরনের প্রশ্ন। একটা প্রশ্ন নিতে তোমার 2 পাতা 3 পাতা লাগবে, নাকি হাফ পেজ বা 3-4 লাইনে শেষ হবে, 2 লাইনে শেষ হবে, এরকম। আর হলো নাম্বার ডিভিশন। তো এই চারটে জিনিস অ্যানালিসিস করলেই তুমি বুঝতে পারবে যে তুমি বিষয়টা মানে কোনটার দিকে তোমার স্কোর বা নাম্বার, কোনটার পাল্লা ভারী হচ্ছে এই চারটের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা বলি, যারা অ্যানথ্রোপোলজি পড়েছে তাদের ব্যাপারটা আলাদা। যাদের কাছে দুটো সাবজেক্টই নতুন তারা কিন্তু এই ভিডিওটা খুব মন দিয়ে দেখো। চলো, প্রথমে আমরা দেখবো হলো সিলেবাসটা। তো দেখো, এটা হলো অ্যানথ্রোপোলজির সিলেবাস, ঠিক আছে? তো আমরা কি জানি, প্রত্যেকটা সাবজেক্টে পেপার 1 আর পেপার 2 থাকে। তো অ্যানথ্রোপোলজিতে কি রয়েছে? প্রথমে রয়েছে হলো পেপার 1। এবার যাদের কাছে একদম নতুন এই সাবজেক্টটা, তারা একটু খেয়াল করবে যে এখানে কতগুলো টার্মের সঙ্গে তুমি পরিচিত। পেপার 1-এ দেখো ইন্ট্রোডাকশন অ্যানথ্রোপোলজি, ইন্ট্রোডিউসিং অ্যানথ্রোপোলজি, এর আন্ডারে আবার 1.1, 1.2। 1.1-এর আন্ডারে ABCD চারটে ভাগ। দেন দেখো পেপার 2, পেপার 2-তে হলো 2.1-এর আন্ডারে 1 ABC, 2.2, 2.3, 2.4, 2.5, 2.6, 2.8, 2.7 এর আন্ডারে আবার ABCDEFG। তার মানে সেকেন্ড চ্যাপ্টারটা কত বড় বুঝতে পারছো? দেন নাম্বার 3-এর আন্ডারে দেখো কি কি আসছে, 3.1, 3.2, 3.3, 3.4, 3.5। এবার এগুলোর মধ্যে কতগুলো করে পার্ট আছে খুব ভালো করে দেখো, মানে কাউন্ট করলে কত টপিক হবে তার কোনো ঠিক নেই। দেন দেখো রয়েছে নাম্বার 4 হিউম্যান ভেরিয়েশন, এটার আন্ডারেও 4টে পার্ট রয়েছে। 5 নম্বর চ্যাপ্টারের আন্ডারেও দেখো 3টে পার্ট। 6 নম্বর চ্যাপ্টারের আন্ডারে 2টো পার্ট। 7 নম্বরে হলো 2টো পার্ট। 8 নম্বর দেখো কি কি রয়েছে, 8.1, 8.2, 8.3, 8.4 এর আন্ডারে ABCDE। এর মধ্যে কতগুলো টার্ম তোমার জানা, কতগুলো জানা না একটু লক্ষ্য করবে। নেক্সট দেখো বলেছে থিওরিজ অ্যান্ড কনসেপ্ট অফ কালচার অ্যান্ড সোসাইটি, নাম্বার 9। নাম্বার 9-এ 9.1, 9.2, 9.1টা কিন্তু ভালোই বড়।
নাম্বার 10-এ দেখো 3টে পার্ট রয়েছে, 1 2 3। 11-এ দেখো কতগুলো রয়েছে, 11.1 2 3 4 4টে। 12-এ কতগুলো রয়েছে, 12.1 2 3 4, এখানেও কিন্তু 4টে পার্ট, মানে এক একটা চ্যাপ্টারের আন্ডারে কতগুলো করে ভাগ রয়েছে। 13-এর মধ্যে দেখো 1 2 3 4 5, 5টা ভাগ। 14-এর মধ্যে রয়েছে হলো 1 2 3 4। 15-এর মধ্যে রয়েছে হলো 1 2 3 4। বুঝতে পারছো তো? সিলেবাস বলছি কিন্তু, এটা মুখস্থ করতেই তোমাদের লেগে যাবে অনেক দিন। 16-এর মধ্যে রয়েছে 1 2। নেক্সট রয়েছে 17-তে দেখো ইমার্জিং ফিল্ডস অফ সোশ্যাল কালচারাল অ্যানথ্রোপোলজি 1 2 3 4। 18-এর মধ্যে রয়েছে হলো 3টে চ্যাপ্টার, তাহলে অ্যানথ্রোপোলজির পেপার 1। অ্যানথ্রোপোলজির পেপার 1-এ আমরা কি পাচ্ছি, 18 চ্যাপ্টার্স। এবার এই যে 18টা চ্যাপ্টারের আন্ডারে প্রতিটা চ্যাপ্টারে যে কত সাব পার্ট রয়েছে সেটা তোমরা দেখতে পেলে, পেপার 1 বললাম। নেক্সট আসছে হলো পেপার 2। পেপার 2-তে দেখো 1 নম্বরে রয়েছে 3টে পার্ট, 2 নম্বরে দেখো 5টা পার্ট, 3 নম্বরে রয়েছে হলো 3টে পার্ট, 4 নম্বরে রয়েছে হলো 3টে, 5 নম্বরে রয়েছে 6টা পার্ট। ঠিক আছে, 5 নম্বরে রয়েছে 6টা পার্ট, 6 নম্বরে রয়েছে 4টে পার্ট, 7 নম্বরে 2টো। 8-এর সিলেবাসটা দেখো একবার, ট্রাইবাল সিচুয়েশন ইন ইন্ডিয়া 8.1 8.2 8.3 4 5 6, কত বড়, এত বড়। ঠিক আছে, নাম্বার 9 10, 10টা চ্যাপ্টার। তাহলে অ্যানথ্রোপোলজি পেপার 2-তে আমরা কটা চ্যাপ্টার পেলাম, 10 চ্যাপ্টার্স। তোমাদের কিন্তু শুধু সিলেবাস মুখস্থ করলে হবে না, কি কি জানতে হবে, সিলেবাস, ইচ অ্যান্ড এভরি টপিক, প্রত্যেকটা টপিক জানতে হবে, রিড করতে হবে, রাইট করতে হবে, রিভিশন করতে হবে। সিলেবাসটা মুখস্থ করে রিভিশন করতেই কতদিন লেগে যাবে দেখো। ঠিক আছে, তো এতগুলো কাজ তোমাদের করতে হবে। এই গেল হলো অ্যানথ্রোপোলজি। এবারে আমরা দেখব হলো ফিজিওলজির সিলেবাস। আচ্ছা, এটা হলো বোটানি। এরপর একদিন বাকিগুলো বোটানি জুলজি নিয়েও আলোচনা করব, যে কিভাবে তোমরা ডিফারেন্সটা করবে। এবারে দেখো ফিজিওলজির সিলেবাস, এই গেল হলো পেপার 1। পেপার 1, পেপার 1-এ দেখো 1 2 3 4 5 6 7 8, 8 চ্যাপ্টার্স। পেপার 1-এ রয়েছে কটা চ্যাপ্টার, 8টা চ্যাপ্টার। অ্যানথ্রোপোলজিতে কটা চ্যাপ্টার, 18টা চ্যাপ্টার। তার মানে দেখো 8 আর 8 16, মানে পেপার 1টা তুমি দুবার পড়বে, মানে একবার পড়বে একবার রিভিশন করবে। অ্যানথ্রোপোলজি একবার করে শেষ করতে পারবে না, লজিক তাই বলছে, যদিও এখানে আরো বেশি আছে, আরো অনেক হিউজ আছে। 8 আর 8 16, তার মানে পেপার 1 একবার পড়ে আর একবার রিভিশন করবে, তোমার অ্যানথ্রোপোলজির পেপার 1-এর পড়া শেষ হবে না, আমি যদি চ্যাপ্টার 1 2 3 4 করে কাউন্ট করি। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো পেপার 2। দেখো সিলেবাসটা এইটুকুর মধ্যেই ধরে গেছে। পেপার 2-তে দেখো 8টা চ্যাপ্টার। ঠিক আছে,
পেপার 2-তে রয়েছে হলো তাহলে টোটাল কত চ্যাপ্টার হলো ফিজিওলজিতে? 16টা। তার মানে তুমি পুরো ফিজিওলজি সিলেবাস শেষ করে ফেলবে, তাহলেও তোমার অ্যানথ্রোপোলজির পেপার 1 শেষ হবে না। পুরো ফিজিওলজি পেপার 1 পেপার 2 শেষ করে ফেললেও তোমার অ্যানথ্রোপোলজির পেপার 1 শেষ হবে না। আর এদিকে 18 আর 10 28টা চ্যাপ্টার, ঠিক আছে? 16 দুগুণে 32, মানে সিলেবাস একবার ফুল কমপ্লিট হয়ে একবার রিভিশন হবে, তখন গিয়ে হয়তো তোমার অ্যানথ্রোপোলজির সিলেবাস শেষ হতে পারে, যদি চ্যাপ্টার ওয়াইজ কম্পেয়ার করি, বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তো এই গেল হলো সিলেবাস। এবারে ফিজিওলজি নিয়ে অনেকে ভাবে যে কি কি আছে ফিজিওলজিতে। দেখো, তোমার যদি তোমার বডি সম্বন্ধে জানার ইচ্ছা থাকে, ঠিক আছে, দেখো তুমি খাচ্ছ, তুমি যখন একটা পোশাক কিনতে যাও, এই যে পুজো গেল, পুজোতে প্রত্যেকেই নতুন ড্রেস কিনেছো, তো নতুন ড্রেস কিনতে গেলে নিশ্চয়ই ড্রেসটার কোয়ালিটি, অনেকগুলো 10টা ড্রেস দেখে একটা ড্রেস তুমি তো যে কোনো একটা নিয়ে কিনে নিলেই পারতে, তুমি নিশ্চয়ই সেটা করনি। তার মানে কি, এই ড্রেসটা তোমার নতুন জামা তোমার পরতে ভালো লাগে বলে তুমি সেটা নিয়ে অ্যানালিসিস করেছো, ঠিক আছে? তো এই জিনিসটাকে কেন তোমার ভালো লাগবে? এই যে তুমি ছোট থেকে বড় হলে রক্ত মাংসের তোমার যে শরীরটা, এই শরীরটা কিভাবে কাজ করছে, যেই শরীরটা সুস্থ না থাকলে তোমার কোনো নতুন জামা পরতেও ভালো লাগবে না, কোনো ভালো খাবার খেতেও ভালো লাগবে না। তো এই শরীরটাকে সুস্থ রাখার জন্য আমাদের কি কি দরকার? আমাদের দেখো কি কি দরকার, এই যে এখানে দেখো অ্যামাইনো অ্যাসিড, হ্যাঁ, তারপরে হলো কার্বোহাইড্রেট, প্রোটিন, কোলেস্টেরল ঠিক রাখা দরকার। দেন দেখো মেটাবলিজম, আমরা যা খাচ্ছি সেটার মেটাবলিজম হচ্ছে, গ্লাইকোলাইসিস, টিসিএ সাইকেল, মানে এগুলো সব আমাদের বডির মধ্যে ঘটছে। তুমি যদি এটা ভালোবেসে পড়ো যে না আমি আমার বডি সম্বন্ধে জানতে পারছি, তার মধ্যে দুটো ভাইটাল চ্যাপ্টার বলি, নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্স, আর এইখানে দেখো একটা রয়েছে এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ফিজিওলজি, ঠিক আছে? দুটো চ্যাপ্টার কি কি? এক নম্বর হলো নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্স, এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ফিজিওলজি। আজকের ভিডিওটা একটু খাতা পেন নিয়ে বসো, যারা এই দুটো অ্যানালিসিস করতে চাইছো একটু খাতা পেন নিয়ে বসো, ঠিক আছে? এই দুটো চ্যাপ্টার দেখো, আমার কাছে তো ফিজিওলজি ফুল সিলেবাস নোট কমপ্লিট, কারণ যেহেতু এখান থেকে পাস আউট করেছে, আমি 2020 সাল থেকে পড়াচ্ছি, তো নোটস পুরোপুরি রেডি। তো যখনই তোমরা জয়েন করবে, যারা ফুল নোটস একদম একবারে নিয়ে নেবে, বা পেপার 1 নিলে বা পেপার 2 নিলে, তো যখনই পেপার 1 ধরো নিলে, পেপার 1 এর মধ্যে কি রয়েছে দেখো, নিউট্রিশন আর ডায়েটিক্সের চ্যাপ্টারটা পড়ে যাচ্ছে। এই চ্যাপ্টারটা তুমি চোখ বন্ধ করে একা একা পড়ে ফেলতে পারবে, সে তুমি আর্টসের স্টুডেন্ট হও, তুমি সায়েন্সের স্টুডেন্ট হও। প্রচুর আর্টসের স্টুডেন্ট আমাদের এখানে ক্লাস করছে, ইংলিশ অনার্স, জিওগ্রাফি অনার্স, বেঙ্গলি অনার্স, কেন? কারণ তারা অ্যানালিসিস করেছে সঠিকভাবে, ঠিক আছে? আর যদি পেপার 2 নাও, পেপার 2তেও দেখো ইজি চ্যাপ্টার এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল, তাহলে এই দুটো চ্যাপ্টার যদি আমি বাদ দিয়ে দিই, ঠিক আছে, এখান থেকে একটা বাদ, এখান থেকে একটা বাদ, তাহলে টোটাল কটা চ্যাপ্টার হলো? 14। কারণ ওই নিউট্রিশন পুষ্টির চ্যাপ্টার, ভিটামিন আছে, মিনারেলস গুলো কিভাবে কোনটা কাজ করে, আর পরিবেশের চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলো ধরে বেঁধে মুখস্থ করাতে হয় না, বোঝানোর কিচ্ছু নেই। এই চ্যাপ্টার নিজেরাই জল ভাত করে, এবার যদি মনে করো যে আমি 2 দিন টাইম দেবো, 2 দিন এই দুটো চ্যাপ্টার কমপ্লিট, বাকি থাকবে 14টা চ্যাপ্টার। বাকি চ্যাপ্টারের মধ্যে কি কি রয়েছে দেখো, নিউট্রিশন তো এটা গেল, এই 3-4টে বলা হলো। ব্লাড, রক্ত, তোমার কেটে গেলে রক্ত বেরোয়, তাই তো? আবার একটু পরে কেটে যাওয়া জায়গাটা জমাট বেঁধে যায়। কেন জমাট বেঁধে যায়? এই কেনর উত্তরটা যখনই তুমি খুঁজবে, তখনই তোমার ফিজিওলজিটা জানতে হবে, বা তখনই তুমি ফিজিওলজিটা জানতে হবে যে আমার হাতে কেটে গেছে, সেটা একা একাই বন্ধ হয়ে গেল, রক্ত পড়াটা কি করে বন্ধ হলো, এই কি করে বন্ধ হলো, কেন বন্ধ হলো, যখনই এই কোশ্চেনটা করবে না, তখনই তুমি পড়তে হবে হলো ফিজিওলজি। হার্ট অ্যান্ড সার্কুলেশন, তুমি আশেপাশে কাউকে দেখলে যে তার হয়তো হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়েছে, ঠিক আছে,
বা হতে পারে যে হঠাৎ করে বাড়িতে কারোর খুব প্রেশার হাই হয়ে গেল, হার্টবিট খুব বেড়ে গেল। কেন হার্টবিট বাড়লো? প্রশ্ন আসতেই পারে যে হঠাৎ করে আমার ফ্যামিলির এই মেম্বারটার হার্টবিট কেন বেড়ে গেল, হঠাৎ করে আমার ফ্যামিলির এই মেম্বারটার হার্ট অ্যাটাক কেন হলো। নিশ্চয়ই তাহলে তার বডিতে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে, এবং কোলেস্টেরলগুলো আমাদের যে রক্তনালী সেটাকে জমাট করে দিয়েছে। এই দেখো কোলেস্টেরল। ঠিক আছে, যদি এই যে এই চিন্তা করে পড়ো না, এই ফিজিওলজি পড়লে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু। যে আমাদের হার্টটা যে ছোটোর থেকে একদম গর্ভে থাকাকালীন থেকে পাম্প করে যাচ্ছে একদম মৃত্যুর সময় পর্যন্ত, মানে তার এত ক্ষমতা কেন, কি করে সে পাম্প করছে, তাই না? এই সমস্ত কিছু পাবে। নেক্সট দেখো রেসপিরেটরি সিস্টেম। নিঃশ্বাস না নিয়ে থাকো দেখি, 2 মিনিট যদি বলি কেউ নিঃশ্বাস নেবে না, 1 মিনিট পুরো নিঃশ্বাস বন্ধ করে থাকো, কতক্ষণ পারবে? পারবে না। তাহলে এই যে নিঃশ্বাস নিচ্ছ, কেন নিচ্ছ? তুমি ভাত খাচ্ছ কেন খাচ্ছ? খিদে পাচ্ছে বলে খাচ্ছ। তাহলে নিঃশ্বাসটা কেন নিচ্ছি? দিন রাত একদম মাতৃগর্ভ থেকে বেরোনোর পর থেকে যে সেই নিঃশ্বাস নেওয়া শুরু করছো, যতদিন না নিঃশ্বাস যেই বন্ধ হয়ে যাবে জীবন শেষ, তাই তো? তাহলে এই যে নিঃশ্বাসটা আমরা কেন নিচ্ছি, কেন এয়ারটা আমাদের ভেতরে যাচ্ছে, কেন আমরা বাইরে বার করে দিচ্ছি? এই যে বাইরে আমরা কার্বন ডাইঅক্সাইড বার করছি, কার্বন ডাইঅক্সাইডটা কোথা থেকে আসছে? আমরা যে নিচ্ছি অক্সিজেন, অক্সিজেনটা আমাদের কোষে কি কাজ করছে? কেন আমরা অক্সিজেন নিচ্ছি? আমরা তো অন্য গ্যাসও নিতে পারতাম, অক্সিজেনটাই নিচ্ছি কেন? সেটা আমাদের বডিতে কিভাবে কাজ করে, ঠিক আছে? এই জিনিসগুলো জানতে পারবে। রেনাল ফিজিওলজি, কিডনি, রেনাল মিন্স কিডনি, কিডনিতে যদি কারো সমস্যা হয় দেখবে হাত পা ফুলে যায়, তার মানে এই রেনাল পার্টটা খুব ভাইটাল একটা পার্ট, তাই তো? তো রেনাল পার্টে তুমি কি জানতে পারছো, তোমার কিডনি কিভাবে কাজ করছে। তুমি এই যে তোমাদের ইউরিনেশন হচ্ছে, কি কেন ইউরিনেশন হচ্ছে, মূত্রত্যাগ কেন হচ্ছে, সোজা বাংলা কথায় মূত্রত্যাগ কেন হচ্ছে, কেন আমরা মূত্রত্যাগ করছি, ঠিক আছে? কেন আমাদের বডি থেকে ওয়েস্ট গুলো ইউরিনের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে, অন্য কোনো ভাবেও তো বেরোতে পারতো, ইউরিনের মাধ্যমেই কেন বেরিয়ে যাচ্ছে, কি কি ওয়েস্ট বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? এই সমস্ত কিছু তুমি রেনাল ফিজিওলজি পড়লে জানতে পারবে। দেন রয়েছে নার্ভ মাসেল ফিজিওলজি, নার্ভাস সিস্টেম। বাড়িতে লাইট ফ্যান অফ করে থাকো তো, পারো নাকি দেখো তো, কতক্ষণ পারবে? গরম লাগবে, আমরা এমন এখন হ্যাবিচুয়েট হয়ে গেছি, আমরা কারেন্ট অফ হলে 2 মিনিট আমাদের ওয়েট করার মতো ধৈর্য থাকে না, উফ কি গরম লাগে। আগে তো তাও বাড়িতে হাত পাখা থাকতো, মানে হাওয়া খাওয়া যেত, এখন সেটাও অনেক বাড়িতে আর দেখা যায় না। তো কি হলো, এই যে কেন বললাম কারেন্টের কথা, তোমার বাড়ির যেমন চারিদিকে তার ছড়িয়ে আছে ইলেকট্রিসিটির মতো, তেমনি তোমার বডিতেও চারিদিকে তার ছড়িয়ে আছে ইলেকট্রিসিটির মতো। তোমাকে আমি এখানে একটা চিমটি কাটলাম বা এখানে একটা পিন দিয়ে দিলাম, তুমি হাতটা সরিয়ে নিলে, তাই তো? একটা সুইচে চাপ দিলাম, লাইট জ্বলে উঠলো, সেটা যেরকম একটা রেসপন্স, তোমার হাতে এখানে একটা পিন দিলাম, তুমি হাতটা সরিয়ে নিলে, এটাও কিন্তু ঠিক সেম একটা রেসপন্স। তাহলে তোমার বডিতে এই যে তারগুলো ছড়িয়ে রয়েছে, সেগুলো কেন ছড়িয়ে আছে, কিভাবে কাজ করছে, তারা আমাদের বডিকে কিভাবে কন্ট্রোল করছে। এই যে আমি তোমাকে বলছি, তুমি শুনছো, এই শোনার পেছনেও এই তারের কাজ রয়েছে। কোন তার? নার্ভ মাসেল তারের কাজ রয়েছে, ঠিক আছে? নেক্সট দেখো সেন্সারি ফিজিওলজি। চোখ দিয়ে দেখছো, কান দিয়ে শুনছো, জিভ দিয়ে স্বাদ গ্রহণ করছো, নাক দিয়ে গন্ধ নিচ্ছ। এই জিনিসগুলো যখন তুমি বিরিয়ানির দোকানের পাশ দিয়ে যাও, গন্ধটা তো খুব ভালো লাগে, আহা কি সুন্দর, খেয়ে নি একটু। এবার এই যে গন্ধটা তুমি পেয়ে রিয়ালাইজ করলে, তোমার বডি বা মাইন্ড রিয়ালাইজ করলে যেটা এই গন্ধটা খুব টেস্টি, এই গন্ধটা বিরিয়ানির গন্ধ। এই যে বডি বা মাইন্ড রিয়ালাইজ করলে, রিয়ালাইজেশনটা কিভাবে হলো সেটা জানতে গেলে তোমাকে সেন্সারি ফিজিওলজি জানতে হবে। তুমি চোখ দিয়ে দেখছো, কোথাও ঘুরতে গেছো, খুব সুন্দর একটা দৃশ্য, সিনারিটা খুব সুন্দর, এই যে চোখ দিয়ে দেখছো সিনারিটাকে, কি করে দেখছো? সেই ইমেজটা একটা ক্যামেরায় আমরা যখন ছবি তুলছি, সেটার যেমন একটা মেকানিজম আছে, একটা ফোন দিয়ে যখন ক্লিক করে ছবি তুলছি, ফোনের ভেতরে তো মেকানিজম আছে, ছবিটাকে নেবে, ক্যাপচার করবে, স্টোর করে রাখবে, লেন্সের একটা কাজ রয়েছে। ঠিক সেরকমই লেন্স আমাদের চোখে রয়েছে, আমরা যা যা দেখছি, ঠিক আছে? এগুলো হলো আমাদের মেমোরিতে লাইভ ইমেজ ক্রিয়েট করে, যে তোমার এই অমুক দিনের ঘটনাটা মনে পড়লো, সেই জিনিসগুলো চোখের সামনে ছবির মতো ভেসে উঠলো। তো এগুলো কিভাবে চোখের মাধ্যমে আমাদের ব্রেনে যাচ্ছে, এই জিনিস জানতে গেলে জানতে হবে সেন্সারি ফিজিওলজি। নেক্সট দেখো স্কিন অ্যান্ড বডি টেম্পারেচার রেগুলেশন। বডি টেম্পারেচার রেগুলেশন, স্কিন এটা কি? আমাদের বডির এই যে দেখতে পাচ্ছ সমস্ত পার্টে স্কিন রয়েছে, তাই তো? তাহলে তোমার এই স্কিনের মধ্যে কি আছে না আছে, তোমার হঠাৎ করে জ্বর হলো, টেম্পারেচার বেড়ে গেল, সেটা কিভাবে কমবে, বা বডি টেম্পারেচার কমে গেলে সেটা কিভাবে বাড়বে, এই ব্যাপারগুলো যে কন্ট্রোল হচ্ছে, কিভাবে হচ্ছে, আমাদের শরীরে তাপমাত্রা বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে কিভাবে,
সেটার জন্য স্কিন অ্যান্ড বডি টেম্পারেচার সবসময় কিন্তু, যে ঠান্ডা লাগলে তুমি গরম চাদর গরম লেপ কম্বল গায়ে দিচ্ছ ঠিকই, কিন্তু তোমার বডির একটা সেলফ মেকানিজম আছে, বডি চায় সবসময় জিনিসটাকে ঠিক করতে। মানে আমাদের বডির এআই সিস্টেম বলতে পারো। আচ্ছা, নেক্সট দেখো রয়েছে এন্ডোক্রাইন সিস্টেম। এটা তো মোস্ট ভাইটাল একটা চ্যাপ্টার। এন্ডোক্রাইন সিস্টেম মানে কি? একটা শিশু বেড়ে উঠছে, কার কাজ রয়েছে? এন্ডোক্রাইন সিস্টেমের কাজ রয়েছে। তোমার হঠাৎ করে খুব রাগ হলো, তুমি খুব রেগে গেলে, রেগে গিয়ে একটা বোতলকে তুমি একদম টিনের বোতল ধরো বা ওই যে ক্যান একদম দুমড়ে মুচড়ে দিলে, খুব রাগ হলো, তার মানে এত শক্তি কোথা থেকে আসলো? কার জন্য আসলো? এন্ডোক্রাইন সিস্টেমের জন্য আসলো। ঠিক আছে, তারপরে ধরো একজন মা একটা শিশুকে মাতৃদুগ্ধ পান করাবে, তাই তো? ল্যাকটেশন পিরিয়ড যখন চলছে, সেই ল্যাকটেশন পিরিয়ডটা স্টার্ট কিভাবে হচ্ছে, কার কারণে হচ্ছে? এন্ডোক্রাইন সিস্টেমের কারণে হচ্ছে। তো আমাদের বডির সমস্ত কাজগুলো কিন্তু একটার সঙ্গে একটা রিলেটেড রয়েছে। নেক্সট দেখো রয়েছে রিপ্রোডাক্টিভ ফিজিওলজি। রিপ্রোডাক্টিভ ফিজিওলজির মধ্যে মেনস্ট্রুয়াল সাইকেল কি, কিভাবে মাসিক চক্র চলছে, এই সমস্ত কিছু, রিপ্রোডাকশনের সমস্ত কিছু, মেল ফিমেল সমস্ত কিছু আমরা রিপ্রোডাকশনে পেয়ে যাব। দেন রয়েছে, একটু আলাদা মনে হতে পারে, ওয়ার্ক ফিজিওলজি। হ্যাঁ, ওয়ার্ক ফিজিওলজি কি? আমরা যখন কাজ করছি, কাজ করার সময় আমাদের বডিতে অক্সিজেন কিভাবে ইউটিলাইজ হচ্ছে, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা ওয়ার্ক ফিজিওলজি দেখতে পাই। তো এই হলো ওভারঅল সিলেবাস। কেন আমি একটু ওভারঅল আইডিয়া দিলাম? অনেকের একটা ভীতি কাজ করে যে ফিজিওলজি মনে হয় কি একটা আহামরি জিনিস, যারা মেডিকেলের স্টুডেন্ট তারাই একমাত্র পড়ে, বাকিরা পড়েন, এরকম কিন্তু কিচ্ছু নেই। যদি মনে করো নিজের শরীরকে জানবে, নিজের বডিকে জানবে, তাহলে অবশ্যই ফিজিওলজিতে শিফট হতে পারো। ঠিক আছে, তাহলে এই গেল হলো সিলেবাস। আশা করি বুঝতে পেরেছো। এবারে আমরা কি দেখব? এবারে আমরা একটু পিওয়াইকিউ দেখব। ঠিক আছে, একটা একটা করে পেপার দেখবো একটু পিওয়াইকিউ এর। চারটে রয়েছে এখানে, চারটে, এক একটাতে আছে 40 নাম্বার করে, এক একটা প্রশ্ন 40। আমি একটা প্রশ্ন দেখা বলছি। গিভ অ্যান অ্যাকাউন্ট অফ ইকোনমিক, জিওগ্রাফিক্যাল অ্যান্ড লিঙ্গুইস্টিক ডিস্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান ট্রাইবাল পপুলেশন। নেক্সট বলেছে, এনিউমারেট ব্রিফলি দ্য থিওরি অফ অরিজিন অফ কাস্ট সিস্টেম, স্টেট দ্য স্যালিয়েন্ট ফিচার্স অফ কাস্ট সিস্টেম ইন ইন্ডিয়া, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ ফোক কালচার অ্যান্ড ফোক আইডেন্টিটি উইথ সুইটেবল এক্সাম্পল ফ্রম ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, ডিসকাস ব্রিফলি অ্যাবাউট দি আয়রন এজ ইন ইন্ডিয়া। তার মানে তুমি যদি 1 নম্বর প্রশ্ন লেখো, এই যে দেখো লাস্ট প্রশ্নটা একটাই বড় প্রশ্ন 10 নম্বরের, প্রত্যেকটা প্রশ্ন হলো 10-10 করে। ঠিক আছে, তাহলে প্রতিটা প্রশ্নে কত পাচ্ছি আমি? 1 কোশ্চেন 10 মার্কস। ঠিক আছে, তাহলে 4 কোশ্চেনে কত হবে? 40 মার্কস। তাহলে 40 মার্কস রয়েছে। আচ্ছা, দেখো তাহলে কি থাকছে? 5টা প্রশ্ন থাকছে, এবং 5টা প্রশ্নে দেখো এখানে 20 গুণ 2, দুটো লিখতে হবে 20 নাম্বার। হ্যাঁ, বায়োমেডিক্যাল অ্যানথ্রোপোলজি, একটা টপিক সম্বন্ধে লিখতে হবে, মার্কস রয়েছে 20। দেন দেখো রয়েছে গ্রুপ বি। গ্রুপ বিতেও তোমাকে কিন্তু দুটো লিখতে হবে, এখানেও সেম, প্রত্যেকটা প্রশ্নে 10-10 করে, এবং এই 10 মিলে হলো টোটাল 40 করে। তাহলে বোঝা গেল 40 মানে 10-এর নিচে কোনো নাম্বার নেই, 10-এর নিচে কোনো মার্কস নেই। যেই প্রশ্নই তুমি অ্যাটেন্ড করো 10 আর হলো 20 মার্কসেরও রয়েছে। এই যে এটা হলো 20 মার্কসের। বোঝা গেল? এইবারে আমরা ফিজিওলজিরও পেপার 2 দেখব। ঠিক আছে, বেশি দূর যেতে হবে না, একটা প্রশ্ন দেখালেই বুঝতে পারবে। ফিজিওলজি সেম জিনিস, দু 2023 পেপার 2। দেখো এখানে রয়েছে এনি 6 কোশ্চেন। ঠিক আছে, আগেরটায় কত ছিল? আগেরটায় ছিল এনি 3, মানে আগেরটাতে রয়েছে হলো কটা করতে হবে? 5টার মধ্যে 3টে করতে হবে, গ্রুপ এতে ছিল। আর এখানে কটা করতে হবে? এখানে দেখো এনি 6 কোশ্চেন, হ্যাঁ, করতে হবে হলো 6টা প্রশ্ন। কটা প্রশ্ন এখানে রয়েছে? 10টা।
10টার মধ্যে 6টা প্রশ্ন করতে হবে। আচ্ছা, এক একটা প্রশ্নে কত মার্কস করে রয়েছে? 20। একটা প্রশ্নে রয়েছে হলো 20 মার্কস। এবার 20 মার্কসটা কি 10+10 আছে আগেরটার মতো? একদমই কিন্তু নয়। কিরকম ভাবে রয়েছে নাম্বার ডিভিশন দেখো, 2 + 4 + 6 + 4 + 4। এইখানে দেখো আরেকটা রয়েছে 6 + 2 + 2 + 4 + 4 + 2 = 20। যেখানে তোমরা এরকম 10 10 করে হলো 40 হচ্ছিল, সেখানে এতগুলো পার্ট ডিভিশন করে কিন্তু হলো 20 মার্কসের প্রশ্ন আসছে। এখানে যেমন দেখো কি দিয়েছে, প্রথম প্রশ্নতে দেখো হোয়াট ইজ এন্ড প্লেট পোটেনশিয়াল, মানে তুমি এন্ড প্লেট পোটেনশিয়াল কাকে বলে, ঠিক আছে, লিখবে, 2 মার্কস পেয়ে যাবে। এবার এগুলো কোথায় পাবে? এই সমস্ত কিছু কিন্তু তোমাদের যদি আমাদের এখানে A to Z পরীক্ষাতে জয়েন হয়, তোমাদের কোনো বই খুঁজতে হবে না, বই কিনতে হবে না, কারণ ফিজিওলজির এক একটা বই প্রচুর কস্টলি, ঠিক আছে, আর একটা বইতে তুমি সবকিছু ভালোভাবে পাবে না। জ্ঞানং বলো, গাইটন বলো, সিসি চ্যাটার্জি, প্রচুর বই, মানে অনার্সের বই তোমার সব থাকতে হবে, ঠিক আছে। তো এই যে সমস্ত জিনিসগুলো তুমি কোথায় পাবে? আমাদের কিন্তু নোটসে পাবে। আর নোটস কিন্তু তোমরা বেঙ্গলিতেও পাবে, ইংলিশে পাবে, ঠিক আছে। বেঙ্গলিতেও পাবে, ইংলিশেও পাবে। এবার অনেকে ভাবে বাংলায় লিখলে কি নাম্বার পাবো না, নাম্বার কম পাবো। দেখো একটা কথা বলি, যেমন এখানে দেখো 4 মার্কসে বলেছে হাউ ডাজ অ্যান এন্ড প্লেট পোটেনশিয়াল লিড টু অ্যান ইনক্রিজ ইন Ca2+ কনসেন্ট্রেশন ইন সার্কোপ্লাজম। তো এই জিনিসটা, ঘটনাটা যা ঘটে সেটা তুমি বাংলায় লিখলেও উত্তর যা হবে, কারণ এটা সায়েন্সের সাবজেক্ট, ইংলিশে লিখলেও কিন্তু উত্তর তাই হবে, উত্তর কিন্তু বদলে যাবে না, ঠিক আছে। সুতরাং এটা কিন্তু কোনো ম্যাটার করছে না। যেমন দেখো বলেছে হোয়াট আর দি কজেস অফ মাসেল ফ্যাটিক, মাসেল ফ্যাটিক হওয়ার কারণগুলো কি। কত মার্কস দিয়েছে? 4 মার্কস। এবার তুমি 4টে পয়েন্ট কি 6টা পয়েন্ট লিখলে, এবার 6টা পয়েন্ট তুমি বাংলায় লেখো, তুমি ইংলিশে লেখো, তোমার জিনিসটা সঠিক হওয়া নিয়ে কথা। সুতরাং ওই বাংলায় লিখেছো বলে নাম্বার কেটে নেবে, এইটা ভুল ধারণায় কিন্তু থেকো না। তো এই গেল হলো কোশ্চেন প্যাটার্ন, পিওয়াইকিউ দেখালাম। পিওয়াইকিউ এর পর কোশ্চেন কিরকম ধরনের আসে, একটা প্রশ্নে 10 নম্বর থাকলে তুমি হার্ডলি কত পেতে পারো, আর একটা প্রশ্নে 2 নাম্বার 4 নাম্বার এরকম থাকলে তুমি কত পেতে পারো, সেটা নিজে একবার চিন্তা করে দেখো। এখানে আমি কিছু বলবো না। আউট অফ 10 একটা টিচার তোমাকে কত দেবে, আর আউট অফ 2 একটা টিচার তোমাকে কত দেবে, আউট অফ 4 একটা টিচার তোমাকে কত দেবে, তুমি যদি সঠিক সুন্দরভাবে খাতায় রিপ্রেজেন্ট করে আসো। এটা নিজেরা এবার একটু চিন্তা ভাবনা করে দেখো, নিজেরাও এই কোশ্চেন পেপারগুলো ডাউনলোড করে নিয়ে কিন্তু অ্যানালিসিস করতে পারো। কিভাবে করবে আমি একটু বলে দিলাম, ঠিক আছে। তো যারা যারা এখনো কনফিউশনে আছো আর একটু ভালো করে অ্যানালিসিস করে নাও, কারণ একটা বছর নষ্ট করার পরে তুমি আবার যখন অপশনাল চেঞ্জ করবে না, আবার সেই শুরুর থেকে শুরু করতে হবে। তো চিন্তা ভাবনাটা প্রথমে করো, প্রথমে করে তারপর ডিসিশন নাও যে তোমরা কোন অপশনাল নেবে। আজকে একটা আমি কম্পেয়ার করে দেখিয়ে দিলাম যে এরকম ভাবে কম্পেয়ার করে কিন্তু তোমরা অপশনালের ডিসিশনটা নিতে পারো, ঠিক আছে। আর অবশ্যই জানার ইচ্ছা, ভালো লাগা, এই ব্যাপারটা কিন্তু থাকতে হবে। চলো আজকের মতো এখানে শেষ করছি। তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ। আমাদেরকে আরেকটা কথা, আমাদের কিন্তু নিউ ব্যাচ কিন্তু স্টার্ট হচ্ছে। তো যারা যারা জয়েন করতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারটায় জয়েন মানে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে যদি মনে করো জয়েন করবে, অপশনাল ফিজিওলজির জন্য তোমরা কিন্তু জয়েন করে যেতে পারো। চলো আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।